হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। চালক আটক হলেও পালিয়েছে সহকারী। কক্সবাজারের রামুতে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত ৩, আহত অন্তত ৭ জন। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা, রয়েছে পরীক্ষার কিট সংকট, রাজধানীর বাইরে পর্যাপ্ত প্রস্তুতি না থাকার অভিযোগ। কেবল নামেই মাদারীপুরের ডাসার উপজেলা, স্বাস্থ্য কমপ্লেক্স সহ নেই গুরুত্বপূর্ণ ১৬ দপ্তর, সেবা পেতে চরম ভোগান্তি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা রাজি। সিলেট থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও বাস চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায় রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরী বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকার বাসিন্দা ও ঢাকার একজন গার্মেন্টস কর্মী। তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট চলে যায়। পরে ঘুম ভাঙলে আবার বানিয়াচং যাওয়ার উদ্দেশ্যে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন ওই কিশোরী। এরপর বিভিন্ন স্টপেজে যাত্রী ওঠা নামার পর শেরপুর এলাকায় পৌঁছালে বাসে ওই কিশোরী একা হয়ে পড়েন। এরপর চলন্ত অবস্থায় বাসের হেলপার লিটন মিয়া এবং পরে চালক সাব্বির মিয়া তাকে ধর্ষণ করে। বাসটি নবীগঞ্জে আউশকান্দি এলাকায় পৌঁছালে কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। বর্তমানে ভুক্তভোগী কিশোরী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাতক বাসের হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কক্সবাজারের রামুতে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। সকাল ৮টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায় পূরবী পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রশিদনগর এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা বাবা ছেলে সহ ৩ যাত্রী নিহত হয়। এ সময় আহত হওয়া ৭ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কুষ্টিয়ায় নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। কোভিডের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক রোগী। এরই মধ্যে জেলায় পিসিআর ল্যাবে যন্ত্রাংশ চুরির ঘটনা প্রকাশ পেয়েছে। এছাড়া করোনার বিশেষায়িত ইউনিট ও পরীক্ষা বন্ধ থাকায় উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের রাখা হয়েছে জেনারেল ওয়ার্ডে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিট সহ প্রয়োজনীয় সরঞ্জাম হাতে পেলেই চালু হবে কোভিড পরীক্ষা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলে ২০২০ সালে কুষ্টিয়া সদর হাসপাতাল প্রাঙ্গণে একতলা একটি ছোট ভবনে বসানো হয় পিসিআর ল্যাব। কুষ্টিয়া সহ আশেপাশের কয়েকটি জেলার মানুষের করোনা শনাক্তের কাজ চলত এখানেই। পরবর্তীতে সংক্রমণ কমে যাওয়ায় পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় জেলার একমাত্র পিসিআর ল্যাবটির খবর রাখেনি কেউ। সেই সুযোগে এখান থেকে চুরি হয়ে যায় একটি পিসিআর মেশিন, এয়ার কন্ডিশনার ও কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। জানা যায় গেল ৪ মাস যাবৎ ধাপে ধাপে চুরির ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে মাসখানেক আগে, আর তা প্রকাশ পায় ২-১ দিন আগে। করোনার চোখ রাঙানির মধ্যে এমন খবর প্রকাশ পাওয়ায় জনমনে সৃষ্টি হয়েছে ক্ষোভের। রোগের জন্য ভর্তি হয়েছে, সব টেস্টই আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে করোনার টেস্টটা করতে পারিনি, মেশিন বলে হারা গেছে। পিসিআর ল্যাব যারা যাদের তত্ত্বাবধানে ছিল, যারা এগুলা দেখভাল করছিল, আমি মনে করি যে এটা তাদের গাফিলতি। এই পিসিআর ল্যাবের অবস্থা আজকে এরকম হবে কেন? জেলার যদি টেস্টের সরঞ্জাম যদি হারায় যায় কিংবা চুরি হয়ে যায়, তো এটা তো লজ্জার বিষয়। আমাদের নিবেদন যে এই আসন্ন যে নতুন ভ্যারিয়েন্টের করোনাকে মোকাবেলা করার জন্য আমরা কুষ্টিয়া সদর হাসপাতাল অবশ্যই প্রস্তুত থাকবে। ইতোমধ্যেই করোনার উপসর্গ নিয়ে অর্ধশতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কোভিড পরীক্ষার ব্যবস্থা ও বিশেষায়িত করোনা ইউনিট বন্ধ থাকায় তাদের জেনারেল ওয়ার্ডেই গাদাগাদি করে থাকতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিট সহ প্রয়োজনীয় সরঞ্জাম আসলেই শুরু হবে পরীক্ষা নিরীক্ষার কাজ। এখন 3টা পিসিআর মেশিন আছে আমাদের। যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য, তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম।
তবে মানে আছে, মেশিনপত্র আছে, কিন্তু জনবল নেই। পিসিআর ল্যাবে চুরির ঘটনায় এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। সেখানে দায়িত্বে গাফিলতির দায়ে দুজনকে শোকজ করা হয়েছে। এই প্রস্তুতির ব্যাপারের জন্যই তো ওই পিসিআর ল্যাবের খোঁজ করা হচ্ছিল। হ্যাঁ, তো তারপরে আস্তে আস্তে এই ব্যাপারগুলো আরও সামনে আসলো। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা সদর হাসপাতালে আমাদের ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা একটু ঝামেলায় আছি। করোনা রোগী যেগুলো আসছে এদেরকে আমরা বেসিক্যালি যাদেরকে সাসপেক্টেড মনে হচ্ছে আমরা তাদেরকে বাসায় থাকতে বলছি। 2020 সালের 8 মার্চ থেকে পরবর্তী সময়ে কুষ্টিয়ায় কোভিডে আক্রান্ত হয়ে 855 জনের মৃত্যু হয়, আর আক্রান্তের সংখ্যা দাঁড়ায় প্রায় 4000-এর কাছাকাছি। তাই এখন থেকে সতর্ক না হলে ফের করোনা সংক্রমণ মহামারী হিসেবে দেখা দিতে পারে। এখন কুষ্টিয়া। চট্টগ্রামে নতুন করে আরও 9 জনের করোনা শনাক্ত হয়েছে। গেল এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা 18 জন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন দেখছেন? করোনা পরীক্ষায় কিটের সংকট রয়েছে কিনা জানাবেন। রাত্রি চট্টগ্রামে দুটি হাসপাতালকে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রামের জেনারেল হাসপাতাল এবং সিটি কর্পোরেশনের মেমন মাতৃ সদর হাসপাতাল। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু গতবার বৃহত্তর পর্যায়ে চিকিৎসা হয়েছিল করোনা রোগীদের, সে কারণে এবারও কিন্তু প্রস্তুতি চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু ওয়ার্ডটি ছিল এতদিন, সেটিকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে, তার প্রস্তুতি চলছে এবং বিভিন্ন স্থানে বুথ স্থাপন করা হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এখানে যারা কর্মকর্তারা আছেন তারা এখন অপেক্ষা করছেন কিছুক্ষণ পরে এখানে চট্টগ্রামের যিনি মেয়র আছেন তিনি এই প্রস্তুতি দেখতে আসবেন। এবং আমরা যেটি জানি যে এই হাসপাতালে কিন্তু একটি করোনা ল্যাব ইতিমধ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে এবং চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালেও কিন্তু এখন করোনা পরীক্ষা চালু হয়েছে। তো কিটের সংকট আসলে বেসরকারি পর্যায়ে এবং সরকারিভাবেও যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আছেন বা জেনারেল হাসপাতালে যারা কর্মকর্তা আছেন তারা জানিয়েছেন যে কিটের কোনো সংকট সেভাবে নেই। তবে নতুন করে যেহেতু আরও 9 জন করোনা আক্রান্ত হয়েছেন সেহেতু কিছুটা উদ্বেগ ছড়িয়েছে। এবং আমরা যেটি দেখছি যে চট্টগ্রামে মোট আক্রান্তের মধ্যে মহানগরে আক্রান্তের সংখ্যাটা বেশি। গতকাল যে 9 জন পাওয়া গেছে তার মধ্যে 8 জনই মহানগরের, 1 জন উপজেলা পর্যায়ের এবং মোট আক্রান্ত রোগী এখন পর্যন্ত সবশেষ তথ্য মতে সিভিল সার্জনের 18 জন এবং 18 জনের মধ্যে 15 জনই কিন্তু মহানগরের আর 3 জন হচ্ছে উপজেলা পর্যায়ের। এটি চট্টগ্রামে মহানগর পর্যায়ে যেহেতু পরীক্ষা বেশি হয়েছে সে কারণে শনাক্ত বেশি হয়েছে এমনটি বলছেন চিকিৎসকেরা। তবে সর্বক্ষেত্রে যখন পরীক্ষার সংখ্যাটা বাড়বে তখন হয়তো উপজেলা পর্যায় থেকেও হয়তো আক্রান্তের সংখ্যা বাড়বে। তবে এই অমিক্রণের যে ধরন সেটি হচ্ছে এটি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। এটি প্রাণঘাতী না হলেও অন্যান্য যেই ধরন আছে করোনার সেভাবে এটি কিন্তু অনেক বড় আকারে ছড়ায় এবং দ্রুত ছড়ায়। সে কারণে চিকিৎসকরা বলছেন এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, যেহেতু যারা জটিল রোগে আক্রান্ত আছেন তারা কিন্তু এই করোনাতে আক্রান্ত হলে তাদের জীবন সংকটাপন্ন হতে পারে। সে কারণে প্রস্তুতির উপর তারা জোর দিচ্ছেন এবং আমরা দেখছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বৃহত্তর পর্যায়ে এই করোনা ওয়ার্ড চালু করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির পর্যায়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রাত্রি চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ, এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম। দেশে নতুন করে করোনায় আক্রান্ত ছড়াচ্ছে, তবে এখনও বেশিরভাগ হাসপাতালে কোভিড পরীক্ষা ও আইসোলেশন ইউনিটের তেমন কোনো প্রস্তুতি নেই। আছে কিট ও সরঞ্জামের সংকট। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী ও নরসিংদী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। প্রথমে চলে যেতে চাই খুলনায় রামিমের কাছে। রামিম, করোনা মোকাবেলায় হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন? কিট ও সরঞ্জামের কোনো সংকট রয়েছে কিনা জানাবেন। রাত্রি বিশেষ করে আমরা যতদূর জানতে পেরেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু করোনা রোগী শনাক্ত করা হচ্ছে, তবে খুলনাতে কিন্তু এখনও পর্যন্ত কোনো রোগী শনাক্ত করা হয়নি। গত 2 দিনে 15টি টেস্ট করা হয়েছে করোনার জন্য, কিন্তু কোনো রোগী কিন্তু এখনও পর্যন্ত শনাক্ত করা হয়নি, সবগুলোই নেগেটিভ ছিল। এখানে আমরা রয়েছি বর্তমানে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে করোনা প্রতিরোধে কিন্তু তারা বেশ ব্যবস্থা নিয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু বেশ কিছু আইসোলেশন বেড এবং আইসিইউ বেড এখনও পর্যন্ত কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে মূলত 40টি আইসোলেশন বেড এখনও পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু প্রায় 10টি আইসিইউ বেড প্রস্তুত রাখা হয়েছে। তবে এখানে একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে এখানে কিট সংকট রয়েছে। এখানে সব মিলিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু 70টি কিট
75টি কিট এখানে ছিল, তবে 15টি কিট কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে, আর মাত্র 60টি কিট কিন্তু এখন হাসপাতালে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা কিন্তু বেশ কয়েকবারই কিন্তু ঈদের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কয়েকবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কিট আসেনি। তারা যেটি বলছেন যে তারা 5000 কিটের জন্য কিন্তু তারা আবেদন করেছেন, কিট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। চিকিৎসকরা বলছেন যে কিট কিন্তু দ্রুতই আসার সম্ভাবনা রয়েছে। তারা আশা করছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু হাসপাতালে কিট পৌঁছে যাবে। এখানে যে আইসোলেশন বেডগুলো করা হয়েছে, সেই আইসোলেশন বেডগুলোর পাশে কিন্তু অক্সিজেনের যে সেবা সেটিও কিন্তু একেবারেই প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে এখানে হাসপাতালে যে করোনার যে সিনড্রোমগুলো রয়েছে সেগুলো নিয়ে রোগীরা যখনই আসবে তখন তাদেরকে আইসোলেট করা হবে এবং তাদের যে করোনার যে টেস্ট, সেই টেস্টটি করা শেষে যদি শনাক্ত হয় তাহলে যদি তাদের কন্ডিশন ভালো থাকে তাহলে তাদেরকে বাড়িতে আইসোলেট করা হবে, আর যদি তাদের অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের হাসপাতালে ভর্তি রেখে তারপরে আইসোলেট করে তারপরে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হবে অক্সিজেন সহ। তো সব মিলিয়ে বললে চলে যে করোনার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে খুলনার হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, তবে কিট সংকট রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। কোভিড পরীক্ষার কিট ও সরঞ্জামের সংকটের কথা শুনছিলাম রামিমের কাছ থেকে। এবার যেতে চাই নরসিংদীতে রাকিবের কাছে। রাকিব, আপনার কাছে জানতে চাই নরসিংদীর হাসপাতালগুলোতে কোভিড টেস্ট চালু হয়েছে কিনা, সেবা নিশ্চিতে জনবল ও সরঞ্জামের ঘাটতি চোখে পড়েছে কিনা? দ্বিতীয় কিন্তু এখনো পর্যন্ত কোভিড টেস্ট কিন্তু কোভিড টেস্ট যার কারণে এখনো পর্যন্ত তারা আসলে সেই কিটগুলো পায়নি। এছাড়া এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নরসিংদী সদর হাসপাতাল, এখানেও কিন্তু আসলে অবস্থা খুব একটা ইতিবাচক নয়, বেশ নেতিবাচকই বলা যায়। আসলে মানুষকে সাধারণ দূরত্ব বা স্বাভাবিক দূরত্ব মেনে যে চলাফেরা বা কোভিড প্রতিরোধে যে আচার আচরণ সেটি কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। পুরো হাসপাতাল জুড়ে কিন্তু মানুষ গাদাগাদি করছে। ওয়ার্ডগুলোর অবস্থাও কিন্তু ভয়াবহ। একেবারে আসলে রোগীদের সাথে রোগীদের স্বজন সহ অন্যান্য যারা রয়েছেন সকলে আসলে একসাথে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। আমরা এখনো পর্যন্ত এমনটাই দেখতে পেয়েছি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বারবার ওয়ার্ডগুলোতে ঘোষণা দিচ্ছে মাস্ক পরিধান করার জন্য কিংবা যথেষ্ট দূরত্বে অবস্থান করার জন্য বা দূরত্ব মেনটেন করার জন্য, সেটি কিন্তু এখনো পর্যন্ত আসলে সেটি কার্যক্রম কিন্তু মাঠ পর্যায়ে এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি বলে কিন্তু নরসিংদীতে প্রায় 8000-এরও বেশি মানুষ আসলে করোনা আক্রান্ত হয়েছে। সেই হিসাবে আসলে এখনো পর্যন্ত বেশ ঝুঁকিতে রয়েছে নরসিংদী জেলাতে। এখনো পর্যন্ত নরসিংদীতে কিট সংকট রয়েছে, কোভিড টেস্ট এখনো পর্যন্ত শুরু হয়নি। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। দেশে নতুন করে করোনার আতঙ্ক ছড়াচ্ছে, বেড়েছে হাসপাতালগুলোতে ভিড়। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী ও খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ওনার এটা প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপ। সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে। যেমন আমাদেরকে তারা বলেছে যে আপনার গুম বিষয়ক যে কমিশনটা আছে আমাদের, কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে, অনেক কষ্ট করছে। তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা। তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে, আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। তারপর ওনারা বলেছেন ওখানে একটা আপনারা জানেন সবাই যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য, এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য, আপনারা জানেন আমাদের গুম বিষয়ক যে কমিশন আছে ওনারা অনেক অনেক তথ্য আপনার উদ্ঘাটন করেছেন, অনেক সুন্দর করে তদন্ত করছেন, কিন্তু আমরা যাদের এখনো হদিস পাওয়া যায়নি বা যাদের শুনতে খুব খারাপ শোনাবে তবু বলি, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো
তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে, উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। তারপর আমাদের আইনটা ওনারা বলেছে পরীক্ষা করে আমাদের আরও সাজেশন দিবে, এটা বলেছেন। আমাদের সরকারের যে এই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের যে কার্যাবলী, বিশেষ করে গুম কমিশন, সেগুলি তারা অনেক প্রশংসা করেছেন এবং তারা বলেছেন আমাদেরকে যত রকম সহযোগিতা প্রয়োজন হবে তত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন। এই হচ্ছে আজকের মিটিং। জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ডেঙ্গুর অন্যতম হটস্পট বরগুনায় নতুন করে ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১,৯০৩ জন। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন? মোকাবেলায় প্রশাসনের কোনো প্রস্তুতি রয়েছে কিনা? জি, আমি যে ওয়ার্ডটিতে রয়েছি জানি রাখি, এই ওয়ার্ডে একই দিনে দুজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। আমরা আপনাকে স্বাস্থ্য বিভাগের যে সবশেষ তথ্য সেটি জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৫ জন রোগী শনাক্ত হয়েছে বরগুনায়, এবং এই নিয়ে এই বছরে মোট ১,৯০৩ জন রোগী শনাক্ত হয়েছে। এই যে ডেঙ্গু ওয়ার্ডটি দেখছেন, এর বাইরেও কিন্তু মেঝে রয়েছে, সেই মেঝেও কিন্তু কানায় কানায় পূর্ণ, এবং এখানে প্রতিনিয়তই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। উপকূল জুড়ে যে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে, এই স্রোত যেন থামার নয়, থামছেই না। চিকিৎসকরা চেষ্টা করছেন, এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন তাদের যে সংকট ছিল, চিকিৎসক সংকট নিরসনে স্বাস্থ্য বিভাগ থেকে ১০ জন নতুন চিকিৎসককে এখানে পদায়ন করা হয়েছে, যদিও এখনো তারা কাজে যোগদান করেনি। এবং এখানকার যারা সচেতন মহল বলছেন, তারা চাচ্ছেন যে নতুন করে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা যাতে দ্রুত সময়ে কাজে যোগ দেন, এবং যারা জেলা প্রশাসন বেশ উদ্যোগ নিয়েছেন, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা ধরনের মশক নিধনের জন্য অভিযান পরিচালনা করছে। তবে একটি বিষয়, যে এখন যে রোগীর চাপ দেখছেন, এভাবে যদি চাপ বাড়তে থাকে, রোগীর সাথে স্বজনরা আসছেন, সেই সাথে করোনার একটি ঢেউ শুরু হয়েছে দেশ জুড়ে, সেটিও কিন্তু বরগুনায় যদি করোনা আক্রান্ত একজন রোগী থাকে, তাহলে কিন্তু ওই স্বাস্থ্য বিভাগকে বেশ বেগ পেতে হবে ডেঙ্গু এবং করোনার রোগী সামলাতে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। লন্ডন থেকে ফিরে শাহজালাল বিমানবন্দরে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা তো স্বাভাবিকভাবে প্রত্যাশা করবো, এটা তো বলার দরকার নেই, আলোচনার দরকার নেই। আপনি যখনই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে তখনই সরকারের নিরপেক্ষতা, সরকারের যে সকলের প্রতি নিরপেক্ষ একটি আন্তর্জাতিক কি বলে কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টটা হলো একটা নিরপেক্ষ সরকার। সুতরাং সেই প্রত্যাশা তারা পূরণ করবে, আমরা নিশ্চয়ই সেটা বিশ্বাস করি। সংস্কারের কোনো সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে ডক্টর ইউনূসকে অ্যাক্টিং চেয়ারম্যানের মতামত জানতে চেয়েছেন কি? না, সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি, এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে, এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। লন্ডন থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী, এবং নওগাঁ জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন আব্বাস আলী। প্রথমে চলে যেতে চাই চুয়াডাঙ্গায় অনিকের কাছে। অনেক, আজ গরমের তীব্রতা কেমন চুয়াডাঙ্গায়? হাসপাতালে গরমে আক্রান্ত রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি সকাল থেকেই কিন্তু রোদের যে প্রখরতা, ভ্যাপসা যে গরম, সেই ভ্যাপসা গরমে রোদের প্রখরতায় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ।
সকাল থেকেই আসলে সড়কে মানুষের উপস্থিতি কম। আমি এখন আছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সদর হাসপাতালে সকাল থেকে আমি দেখেছি যে গরমজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই সকাল থেকে বাড়ছে। গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া এবং গরমজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিন্তু ২৪১ জন। আমার সাথে কথা হয়েছিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন তার সাথে। তিনি বলছেন যে এই ব্যবসা গরমে প্রতিদিনই আসলে রোগীর চাপ থাকছে। ভর্তি হওয়া এইসব রোগীর মধ্যে কিন্তু শিশুর সংখ্যাই বেশি। শিশু আর বয়স্করাই কিন্তু রাত্রে এই সময় গরমজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। যারা ভর্তি হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে তাদেরকে নানা চিকিৎসা দেওয়া হচ্ছে, নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। সব থেকে বড় বিষয় এই রাত্রি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডে যে বেড সংখ্যা রয়েছে সেই বেড সংখ্যার বিপরীতে প্রায় 4 গুণ রোগী কিন্তু বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে। শুধু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নয়, উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও আমি খোঁজ নিয়েছি। সেখানেও প্রতিনিয়ত আসলে রোগীর চাপ বাড়ছে, গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আমার সাথে কথা হয়েছিল সিভিল সার্জনের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তিনি আমাকে যেমনটি বলছে যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বেড যে সংখ্যা রয়েছে সেটি অতি সামান্য, যার কারণে যারা ভর্তি হচ্ছে অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া তারা সিভিল সার্জন যেমনটি বলছে, সিভিল সার্জন বলছে গরমের এই সময় যারা ভর্তি হচ্ছে বিশেষ করে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঠিক এই সময় খুব প্রয়োজন ছাড়া শিশুদের নিয়ে বা যারা বয়স্ক আছে তাদেরকে বাসার বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। বেশি বেশি করে তরল জাতীয় খাবার, পানি, ডাব এইসব খাওয়ার আসলে পরামর্শ দিচ্ছেন। আমার সাথে আবহাওয়া অফিসের কথা হয়েছিল রাত্রি। আবহাওয়া অফিস বলছে যে এই সময়টাতে আসলে গরম কমার কোনো সম্ভাবনা নেই, যেহেতু রোদের প্রখরতা বাড়ছে। এমন তাপমাত্রা আরও কয়েকদিন থাকবে। রাত্রি চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে গরমে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এ নিয়ে বিস্তারিত শুনছিলাম অনেকের কাছ থেকে। এবার যেতে চাই নওগাঁয় আব্বাসের কাছে। আব্বাস, গরমে আক্রান্ত রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, সেবা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? রাত্রি বেশ কিছুদিন থেকে নওগাঁয় প্রচন্ড গরম অর্থাৎ তাপমাত্রা বিরাজ করছে। বলা যায় যে এখানে গড় বলা যায় যে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে। আর এই প্রচন্ড তাপমাত্রা এবং এই ভ্যাপসা গরমে জনজীবন এবং প্রাণীকুল বিপর্যস্ত হয়ে পড়ছে। প্রচন্ড এই ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে যারা মানুষ রয়েছেন, বিশেষ করে শিশু এবং বয়স্ক, তাদের সংখ্যা হাসপাতালে বাড়ছে। তারা সেবা নেওয়ার জন্য হাসপাতালে ভিড় করছে। বলা যায় যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল এই হাসপাতালে প্রতিদিন গড় 270 থেকে 280 জন পর্যন্ত ভর্তি থাকছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের 5ম তলায় শিশু ওয়ার্ডে। এখানে বেডের সংখ্যা 12, তবে এর বিপরীতে এখানে প্রতিদিন ভর্তি থাকছে 35 থেকে 36 জন। আজও ভর্তি রয়েছে 30 জন। এর মধ্যে ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা 12 জন। এছাড়া মেডিসিনের বিভাগের কথা যদি বলি যে প্রায় 150 জন রোগী এই মেডিসিনে ভর্তি রয়েছে। এর মধ্যে নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীর সংখ্যা প্রায় 40 জন। যেহেতু হঠাৎ করে যে প্রচন্ড এই তাপমাত্রার কারণে হঠাৎ করে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, আর এই রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে চিকিৎসক এবং নার্স যারা রয়েছেন তারা সেবা দিতে গিয়ে অনেকটা হিমশিম খেতে হচ্ছে বলে আমরা শুনেছি। আর এখানে যারা চিকিৎসা নিতে আসেন, যারা অভিভাবক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে প্রচন্ড এই তাপদাহের কারণে যেসব বাচ্চা রয়েছে তারা আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছেন, প্রচন্ড ঘামছেন এবং বমি বমি ভাব এবং পাতলা পায়খানাও শুরু হয়েছে বলে তারা জানিয়েছেন। তারপরে চিকিৎসা নেওয়ার জন্য তারা এই হাসপাতালে আসছেন। তবে যেসব রোগীর অভিভাবক রয়েছেন তারা বলছেন যে তারা এই চিকিৎসা পেয়ে মোটামুটি সন্তুষ্ট, কারণ বাইরের থেকে তেমন ওষুধপত্র কেনার দরকার হচ্ছে না। যেসব স্যালাইন এবং খাবার স্যালাইন এবং কলেরা স্যালাইনগুলো রয়েছে সেসব হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন। আর যেহেতু রোগীর চাপ বেশি, বারান্দায় বাড়তি বেডের ব্যবস্থা করছে হাসপাতাল থেকে। তো এই ছিল আমার কাছে এই হাসপাতালের এই প্রচন্ড গরমের রোগীর চাপ নিয়ে সবশেষ। টানা গরমে হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগের সংখ্যা নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। বাগান মালিকদের লোকসান কমাতে নিলামের চায়ের ন্যূনতম মূল্য বাড়িয়েছে চা বোর্ড। এতে নিলাম বর্জন করেছে বিডাদের একাংশ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের আগ্রাবাদ চা নিলাম কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন হাজারা শিউলি। কেজি প্রতি চায়ের ন্যূনতম মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে, নিলাম বর্জনকারীরা কি বলছেন?
নিলামে চায়ের কেজি প্রতি মূল্য ন্যূনতম 10 টাকা থেকে বাড়িয়ে 85 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এখানে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের চায়ের মূল্য নির্ধারণ করা হয়েছে এক ধরনের এবং বগুড়ার যে বটল লিফ চা সেই চায়ের মূল্য নির্ধারণ করা হয়েছে আর একটু কম। এখানে উত্তরবঙ্গের চার যে বাগানগুলো আছে সেই বাগান থেকে আসা চায়ের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে 170 টাকা, যেটি গত বছর ছিল 160 টাকা এবং গত বছর কিন্তু সব চায়ের ন্যূনতম মূল্যই ছিল 160 টাকা। তবে এবার পৃথক দুটি মূল্য নির্ধারণ করা হয়েছে এবং চা বোর্ডের মতে যেহেতু উত্তরবঙ্গের চায়ের চেয়ে চট্টগ্রাম এবং সিলেটের চায়ের মান অনেক ভালো, সে কারণেই সিলেট এবং চট্টগ্রামের চায়ের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে 245 টাকা। তবে বিডারদের একাংশ যারা ছোট ছোট প্যাকেট করে বাজারে বিক্রি করেন এবং স্থানীয় বাজারে বিক্রি করেন তারা বলছেন যে চায়ের ন্যূনতম মূল্য একই লিকারের রেটিংয়ের চায়ের ন্যূনতম মূল্য দুই ধরনের হতে পারে না এবং চায়ের ন্যূনতম মূল্য অনেক বেশি বাড়ানো হয়েছে এবং এক্ষেত্রে তারা আসলে নিলাম থেকে চা কিনে তারা সেগুলো বাজারে বিক্রি করতে তাদের পক্ষে কষ্টসাধ্য হবে, তার টিকে থাকতে পারবে না। অন্যদিকে আসলে বাগান মালিকরা বলছেন যে বিগত বছরগুলোতে তারা অনেক লোকসান দিয়েছেন এবং তাদের যে শ্রমিকদের ন্যূনতম মজুরি, গ্যাস, বিদ্যুতের খরচ ও অন্যান্য খরচ মিলিয়ে তারা আসলে তাদের পক্ষে টিকে থাকা কঠিন হচ্ছে এবং তারা বছর পর বছর লোকসান দিয়ে যাচ্ছেন এবং এই কারণে চায়ের যে ন্যূনতম মূল্য বাড়ানো হয়েছে এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। তবে যেহেতু নিলামে যদি একাংশ বা বিডাররা যদি অংশ না নেয় তাহলে কিন্তু অনেক চাই অবিকৃত থেকে যাবে। তবে আজকে তারা আসলে চা বোর্ডের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে তারা জানিয়েছেন যে তাদের এবং এক্ষেত্রে চা বোর্ডের কর্মকর্তারাও তারা এসেছিলেন, তারা কথা বলেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে চা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে তাদের যে দাবিগুলো সেগুলো জানাতে এবং পরবর্তীতে আসলে তারা সব পক্ষের সাথে কথা বলে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তবে নিলাম কার্যক্রম কিন্তু আজকে চলছে এবং বড় যে প্যাকেটিয়ার্স বা রপ্তানির তারা নিলামে অংশ নিচ্ছেন এবং চা কিনছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামের চা নিলাম বর্জনের কার্যক্রমের সবশেষ। চট্টগ্রামের আগ্রাবাদ চা নিলাম কেন্দ্র থেকে যুক্ত ছিলেন হাজারা শিউলি। কেবল নামেই মাদারীপুরের ডাসার উপজেলা, সরকারি সেবা দেওয়ার মতো নেই কাঙ্ক্ষিত জনবল আর অবকাঠামো, এমনকি নেই স্বাস্থ্য সেবা নিশ্চিতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমির জটিলতা নিরসনে এসি ল্যান্ডের কার্যালয়, নির্বাচন অফিস ও সাব রেজিস্ট্রার অফিস সহ গুরুত্বপূর্ণ 16টি দপ্তর। এতে সরকারি সেবা পেতে চরম ভোগান্তি উপজেলাবাসীর। সজীব খানের ছবিতে আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন। এই ভবনের মধ্যেই ডাসার উপজেলা পরিষদের সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা এই ভবনের ভিতর ঢুকে দেখব কি ধরনের সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা ঘোষণার পর কেটে গেছে 4 বছর। এই ভবনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম। দপ্তরগুলোর মধ্যে মাত্র 6টি দপ্তরের কার্যক্রম চলমান থাকার কথা ইউএনও জানালেও ভবনের কক্ষগুলো অধিকাংশই তালাবদ্ধ। নামফলক টাঙানো থাকলেও নেই কর্মকর্তার নাম। ডেস্ক থাকলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি। 15 জন কর্মচারীর কাজ চলছে মাত্র 4 জন দিয়ে। এতে ভোগান্তিতে কর্মচারীরা। অফিস সহকারী লেভেলের আছি, থাকার কথা আমাদের 8 জন, সেখানে আমরা আছি 3 জন। 3 জন আমরা কাজটা করতেছি। আর চতুর্থ শ্রেণী যারা আছে তাদের থাকার কথা 7 জন, সেখানে আমাদের এখানে আছে 1 জন। এই ডাসার উপজেলাটা একেবারে সম্পূর্ণ কৃষিভিত্তিক। তা সেক্ষেত্রে একজন উপজেলা কৃষি কর্মকর্তা যদি থাকতেন, বোর্ডের যে বরাদ্দগুলি থাকে সেইগুলি আসতো, সেক্ষেত্রে আমাদের এই কার্যক্রমও অনেক ভালোভাবে গতিময় হতো আর কি। শফিক আল মামুন ডাসার উপজেলার মাঝপাড়া গ্রামের বাসিন্দা। জমি সংক্রান্ত জটিলতায় এসেছিলেন উপজেলায়, তবে উপজেলা ভূমি অফিস না থাকায় সেই সেবা না পেয়েই ফিরতে হয়েছে তাকে। দোকানে বসে কাগজপত্র গুছিয়ে আবারও যাত্রা সেই পুরনো উপজেলা কালকিনিতে। দুর্ভোগটা কিন্তু রয়ে গেছে, যদিও এখানে উপজেলা হয়েছে, কিন্তু উপজেলার যে মেইন যে প্রেক্ষাপট সাব রেজিস্ট্রার এবং অ্যাসিস্ট্যান্ট অফিস সেটা নেই। এটা জনগণের জন্য আসলে খুবই ভোগান্তি। মামুনের মতো সরকারের নানামুখী সেবা থেকে বঞ্চিত ডাসারবাসী। প্রত্যন্ত অঞ্চলে উপজেলা ঘোষণায় একসময় যারা খুশি হয়েছিল তারা এখন ক্ষুব্ধ। বছরের পর বছর কেটে গেলেও উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে নির্মাণ হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,
কৃষি, ফায়ার সার্ভিস, প্রাণী সম্পদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ গুরুত্বপূর্ণ দপ্তর না থাকায় অন্য উপজেলায় সেবা নিতে গিয়ে নানান বিড়ম্বনায় আর ভোগান্তিতে ক্ষুব্ধ উপজেলাবাসী। আমাকে দ্বারের কাছে কোনো ছাড়া হাসপাতাল নেই, উপজেলাতে হইলো আর কোনো দাম আছে মুখো। ইনভেস্টিগেশন পাঠাইছে 5 ফুটের, সেটা গেছে কালকিনি। সে কালকিনি থেকে ইনভেস্টিগেশন আসবে ডাসা থেকে আবার খোঁজ করিয়া সে পাঠাবে কালকিনি, তারপরে আমার এটা মানে সলভ হবে। অনেক কষ্ট, অনেক সময় নষ্ট, অনেক টাকা ভাড়া যায়, কিন্তু আমাদের ডাসার উপজেলা হয়েছে, আমাদের একটা সোনালী ব্যাংক ওই জায়গায় নাই। ব্যাংকিং সুবিধা, ব্যাংকিং টাকা তুলতে হবে, যাও কালকিনি। প্রায় 4 বছর হয়ে গেল, এখনো এই উপজেলার কাজকর্ম শুরু হচ্ছে না। শুধু উপজেলাবাসীর নয়, ভোগান্তিতে কর্মকর্তা কর্মচারীরাও। বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানে আশ্বাস দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবকিছুই তো শুরু থাকে, এটাও শুরু হয়েছে, পর্যায়ক্রমে সবকিছুই হবে, হয়তো একটু সময় লাগবে। আপনি জানেন যে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, তো আমরা চেষ্টা করছি সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে যেন নাগরিক যে সুবিধাগুলো আছে সেগুলো যেন দ্রুত নিশ্চিত করা যায়, এবং একের পর এক এজন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কার্যক্রম চলমান আছে। উপজেলার নিজস্ব অবকাঠামো নির্মাণ আর দপ্তরগুলোর কার্যক্রম শুরু করা গেলে অর্থনৈতিক জরিপে দেশের সবচেয়ে দরিদ্রতম এই উপজেলাবাসীর সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। 5টি ইউনিয়ন নিয়ে 76.8 বর্গ কিলোমিটার এলাকার এই ডাসার উপজেলা 2021 সালে ঘোষণা করা হয়। এই উপজেলায় প্রায় 72,000 লোকের বসবাস। কাজী মনিরুজ্জামান, এখন ডাসার মাদারীপুর। রাঙ্গামাটির পরিচিতি মূলত পর্যটন নগরী হিসেবে, তবে শহরে ঢোকার পথেই রয়েছে পৌরসভার ময়লার ভাগাড়, যেখানে নিয়মিত ময়লা ফেলায় কাপ্তাই লেক সহ দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত সহ ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের, আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আর জানাচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। সারা বছরই দেশের নানা প্রান্ত থেকে নিসর্গপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা আসেন রাঙামাটিতে। নৈসর্গিক দৃশ্য যত মনোরমী হোক, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় লাগেনি আধুনিকতার ছোঁয়া। শহরের প্রবেশ মুখে ময়লার ভাগাড় প্রতিনিয়ত দূষিত করছে পরিবেশ। এর সাথে প্রতিনিয়তই যোগ হচ্ছে হাসপাতালের বর্জ্য, আর এসব বর্জ্য মিশেছে কাপ্তাই লেকের পানিতে, যা ভয়াবহ হুমকিতে ফেলছে জীববৈচিত্র্যকে। ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসীর জীবন। দুপুরেও খেতে পারি না, আর সন্ধ্যেবেলাও খেতে পারি না। একটা মেহমান আসলে বসার জায়গাও দিতে পারি না গন্ধের জন্য। দুর্গন্ধের জন্য পড়ালেখা করতে পারে, বাসা থাকতে পারে, অসুস্থ হয়ে পড়ে খাইতে পারি না ভালো করে। এখানে হাসপাতালের বর্জ্য থেকে আরম্ভ করে শহরের সমস্ত মরা জিনিসগুলো এখানে ফেলা হয়। আমরা চাচ্ছি এখান থেকে যাতে ডাম্পিংটা সরানো হয়। পৌর কর্মকর্তা জানান, খুব দ্রুতই ভাগাড়টিকে স্থানান্তর করা হবে। এমনকি ভাগাড়টিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে নতুন আয়ের খাত তৈরির পরিকল্পনা রয়েছে। ডাম্পিং করা হচ্ছে, যে মালগুলো ফেলা হচ্ছে বর্জ্য পদার্থ, ওগুলো ডাম্পিং করে যাতে আমরা সার হিসেবে তৈরি করতে পারি, করে বিভিন্ন যে আমরা সাপ্লাই দিতে পারি, তারও কিন্তু কিছু হচ্ছে। এই ডাম্পিং স্টেশনের বিষয়টা আমাদের নজরে এসেছে এবং নাগরিক সমাজ থেকেও আমাদেরকে বলা হয়েছে। আমরা জায়গা দেখছি এবং আমাদের যে মাসিক মিটিং সেখানে আলোচনা করছি। একটা ভালো জায়গা পেলে আমরা যত দ্রুত সম্ভব চিন্তা ভাবনা করছি এটা স্থানান্তর করার জন্য। এই খোলা স্থানে ময়লা আবর্জনা ফেলায় জীববৈচিত্র্য সহ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। তাই পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দীর্ঘদিনের দাবির দ্রুত বাস্তবায়ন চান রাঙামাটিবাসী। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। বান্দরবানের আলীকদমে 3 পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় ট্যুর এক্সপার্টের পরিচালক বর্ষা ইসলাম জামিন পেয়েছেন। রোববার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল তার জামিন মঞ্জুর করেন। এর আগে শনিবার মৃত পর্যটক স্মৃতি আক্তারের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান মামলা করলে বর্ষাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, অভিজ্ঞ গাইড না থাকা, প্রশাসনিক অনুমতি না নেওয়া এবং পাহাড়ি আবহাওয়ার প্রতি অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে। 11 জন বিকালে কুরুকপাতা ইউনিয়নের শামুকঝর্ণা এলাকায় প্রবল স্রোতে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরদিন 12 জন মাতারমুহুরী নদী থেকে জুবাইরুল ও 13 জন তৈল খাল থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন হাসান চৌধুরী।
গ্রীষ্মের শেষে বর্ষার জয়গান, কাঠফাটা রোদের পর বর্জ্য বৃষ্টির যেন আষাঢ় শ্রাবণের ছায়াসঙ্গী। চোখ মেলে প্রকৃতির দিকে তাকালেই গাছে গাছে ধরা দেয় জারুল, সোনালু, কৃষ্ণচূড়া কিংবা সমুদ্র জবারা। ফুলের এই গাল গল্পে কান পেতেছেন মোকাররম হোসেন, আর ছবি তুলেছেন আশিকুর রহমান। নগরকন্যার মন খারাপের দিনে প্রকৃতি জুড়ে মন জোগানোর হরেক রকমের আয়োজন। সবুজ চাদর গায়ে জড়ানো তনয়ার চোখ জুড়ে যখন অনাকাঙ্ক্ষিত বর্ষণ, তখন তার মন ভালো করতেই একে একে হাজির সোনালু, কৃষ্ণচূড়া আর জারুল। বাদ পড়েনি কুরচি, সমুদ্র জবা কিংবা কনকচূড়ারাও। এসো বসো আমার উঠোনে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাঠি বিছিয়ে দিব তাল পাতার বাতাস। নগরকন্যার এমন আহ্বানে সাড়া দিয়ে হাজির ফুলের দল। কন্যার মন ভালো করার সবচেয়ে বড় দায় যেন জারুলের। নববধূর কানের ঝুমকুর মতো ঝুলে থাকা জারুল যেন দুলছে নগরকন্যার বিবাহের বাতাসে। এদিকে নগরকন্যার মন জোগানোর কৌশল নির্ধারণে যেন দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে গ্রীষ্মের ফুল, কনকচূড়া ও সোনালু। আর বালিকার অভিমান ভাঙানোর এক দফা দাবিতে যেন ফুঁসে উঠছে রূপসী পালাম। সে মিছিল দেখে বসে থাকতে পারেনি সমুদ্র জবাও। ফুলকুমারীর মান ভাঙাতে তপ্ত দুপুরে এমন আয়োজনে খানিকটা শীতলতার আশ্বাস হলে মন্দ হয় না। সেই ভাবনা থেকেই বুঝি নিজের উপস্থিতি জানান দিতে হাজির রক্তরাঙা কৃষ্ণচূড়া। মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের সঙ্গে ঠোঁট মিলিয়ে ফুলেরা যেন গাইছে পিচ গলা রোদ্দুরে, বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। ফুলের দিক থেকে বলতে গেলে হচ্ছে কাঠগোলাপ, জারুল, সোনালু, বিশেষ করে জারুলটা এত আকর্ষণ করে আমাদেরকে, এটা সৌন্দর্যে আমরা আসলে বিমোহিত হয়ে যাই। আমাদের যে প্রকৃতিতে ফুল বা আমাদের যে সবুজ গাছপালা আছে, বা এই যে কাঠগোলাপি বলেন বা আপনি সোনালু বলেন বা আপনি অন্যান্য যে ফুলগুলোর কথাই বলেন না কেন, ওগুলো আমরা জাস্ট কোনো রকম বের হয়ে একটা ছবি তুলে ঘরে বসে স্টোরি দিয়ে দেখালাম যে আমরা ছবিতে দিচ্ছি, আমরা বের হয়েছি, কিন্তু আমরা আসলে জিনিসটাকে উপভোগ করতে ঠিকমতো পারলাম না। অথচ প্রকৃতির ঢেলে দেয়া এই রূপের বিনিময়ে ক্রমশ বাড়ছে প্রকৃতি ধ্বংসের আয়োজন। মানব সৃষ্ট কারণে নষ্ট হচ্ছে বনভূমি, কমছে সবুজ। প্রাণ প্রকৃতি ও পরিবেশ নিয়ন্ত্রণে ভূখণ্ডের মোট আয়তনের 25% বনভূমি থাকা অপরিহার্য হলেও রংপুরের পরিমাণ কেবল 12%। গবেষণা সংস্থা গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী শুধু 2023 সালেই রংপুরে বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমেছে 1190 একর। শহরে এলাকায় যে ভেহিকলগুলো চলছে সেগুলো মূলত ফসিল ফুয়েল বার্ন করা হচ্ছে, অয়েল গ্যাস, এগুলো বার্নিংয়ের ফলে আমাদের যে ভেহিকলগুলো চলছে সেখান থেকে গ্রিনহাউস গ্যাস ইমিশনটা বেড়ে যাচ্ছে, মূলত কার্বন ডাইঅক্সাইড। হেলথ ইম্প্যাক্ট বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বা বায়োডাইভার্সিটির যে লস সেগুলো কিন্তু বেড়ে যাবে। এদিকে সবুজায়ন কমায় লাফিয়ে বাড়ছে গরমের মাত্রা। গত কয়েক বছরে রংপুরে গড় তাপমাত্রা বেড়েছে 0.7 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্বাভাবিক তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি থাকার কথা থাকলেও তাপমাত্রার পারদ উঠছে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পরিবর্তন হচ্ছে পত্র পল্লব ফসলের ঋতুচক্র। টেম্পারেচারের যে ইমব্যালেন্স তৈরি হয়েছে তার ফলে দেখা যাচ্ছে রেইনফলের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে এই অঞ্চলে। এইটার প্রভাব পড়ছে কৃষিতে, আমি যেটা বললাম ঠিক একইভাবে প্রকৃতিতে অন্যান্য সকল উদ্ভিদের উপরে একই প্রভাব পড়ছে। তো ক্লাইমেট চেঞ্জের সরাসরি ইম্প্যাক্ট আমরা দেখা শুরু করে ফেলছি। নাগরিক ও প্রকৃতির পরস্পরের ইশতেহারেই দীর্ঘ হবে এমন লাল সবুজে পুষ্পের বিচ্ছরণ। বাসযোগ্য পৃথিবী ও সুনির্মল প্রকৃতির জন্য অনিবার্য কেবল একে অপরের ভালো রাখার সন্ধি। মোকাররম হোসেন, এখন। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক আটক হলেও পালিয়েছে সহকারী। কক্সবাজারের রামুতে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত 3, আহত অন্তত 7 জন। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা, রয়েছে পরীক্ষার কিট সংকট, রাজধানীর বাইরে পর্যাপ্ত প্রস্তুতি না থাকার অভিযোগ।
কেবল নামেই মাদারীপুরের ডাসার উপজেলা, স্বাস্থ্য কমপ্লেক্স সহ নেই গুরুত্বপূর্ণ 16 দপ্তর, সেবা পেতে চরম ভোগান্তি। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।